দেখছেন চ্যানেল 9। আমি প্রণব সাহা অপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা জানেন যে স্মার্ট থটস নিয়ে আমরা সন্ধ্যায় হাজির হই। সারা দেশে বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি প্লাটিনাম জুবলি পালিত হচ্ছে। আমরা সে বিষয়গুলো নিয়ে নানামাত্রিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যেতে হয়েছে। আমরা যে জায়গাটিতে একটু ফোকাস করতে চাইবো যে বিশেষ করে একটি রাজনৈতিক দল তার কাছে যেমন প্রত্যাশা থাকে, আবার ভবিষ্যতেও কি প্রত্যাশা মানুষের সেটি থাকে। আমরা সারাদিনই নানা পর্যায়ে অনেকেই কথা বলেছেন, রাজনীতির সাথে সম্পৃক্ত তারা কথা বলেছেন। এবার রাজনীতির বাইরে যারা, তাদের মতামত আমরা একটু নেওয়ার চেষ্টা করব। জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক সিনিয়র সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া স্যারকে আমরা পেয়েছি। স্যার, যেমনটা বলছিলাম যে একটা রাজনৈতিক দল উপমহাদেশের এবং সেটি এই ৭৫ বছর অতিক্রম করলো এবং স্বাভাবিকভাবেই এই দলটির প্রতি মানুষের প্রত্যাশা থাকে, যেমনটা ৭০-এর নির্বাচনের পরে যেমনটা প্রত্যাশা ছিল, এবং সেই ধারাবাহিকতায় অর্থনৈতিক সমৃদ্ধি বা অর্থনৈতিক মুক্তি, যে ধারাবাহিকতা আমরা প্রায়শই আলাপ করি, সেই ধারাবাহিকতা এই দলটির কাছে প্রত্যাশা থাকে। সেই ধারাবাহিকতায় আপনার কাছে কি মনে হয় এই ৭৫ বছর পূর্তির পথ চলা নিশ্চয়ই এত সহজ ছিল না, সেই ধারাবাহিকতায় আপনার কাছে কি মনে হয় মোশাররফ স্যার? অনেক ধন্যবাদ। আজকে বাংলাদেশে সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি পালিত হচ্ছে। যখন এই দলটির সৃষ্টি হয় তখন কিন্তু মাত্র ২০ মাস কি ২২ মাস হয় পাকিস্তান, নবপ্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রে। এবং পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পরে অর্থাৎ ৪৭ সালের ১৪ই আগস্টের পর থেকেই বাঙালিরা, বিশেষ করে প্রগতিশীল যারা ছাত্র যুবক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব ছিলেন তখন পুরোধা ব্যক্তি, তারা বুঝতে পারে যে খাজা নাজিমুদ্দিনের নেতৃত্বে যে মুসলিম লীগ দেশে সরকার প্রতিষ্ঠা করেছে সেটি আসলে পূর্ব পাকিস্তানের, মানে তৎকালীন পূর্ব বাংলা এবং পরবর্তী সময়ে পূর্ব পাকিস্তানের স্বার্থের চেয়ে পশ্চিম পাকিস্তানের যারা নেতৃত্বে ছিলেন, বিশেষ করে মোহাম্মদ আলী জিন্নাহ এবং লিয়াকত আলী খান, তাদেরই তল্পিবাহক হিসাবে কাজ করছিল। সেজন্য প্রগতিশীল যারা ছাত্র নেতা, তারা কিন্তু ঢাকার ১৫০ মোগল টুলিতে সমবেত হচ্ছিল। এদের মধ্যে আপনার ছিলেন শামসুল হক, কামরুদ্দিন আহমেদ, তাজউদ্দিন, খন্দকার মোশতাক এবং আরো অনেকে। তো এদের মধ্যে বঙ্গবন্ধু যখন এসে যোগদান করলেন, তার যে নেতৃত্ব, সেটি সকলেই এটার প্রতি আকৃষ্ট হলেন। স্যার, এবং ৪৮ সাল আমরা মানে প্রথম যে ধারাবাহিকতাটা দেখি যে দেশ ভাগ হলো এবং ভাগ হওয়ার পরপরই একটা সাম্প্রদায়িক চিন্তাভাবনা নিয়ে কিন্তু দেশটি ভাগ, আপনি নিশ্চয়ই খুব ভালো করে জানেন। এবং বিশেষ করে আমরা বঙ্গবন্ধুর প্রথম একটা এই বিষয়ে আমরা দেখি যে মিল্লাত পত্রিকা, বিশেষ করে ১২ই অক্টোবর ১৯৪৭ সালের তার একটি খবর ছাপা হয়, বিশেষ করে দেশ ভাগ পর্যালোচনা, এবং সেখানে বঙ্গবন্ধু তার কয়েকজন সহকর্মী সিরাজউদ্দৌলা ছাত্রাবাস কলকাতায়, এবং সেখানে এই পর্যালোচনায় তারা বলছেন যে দেশ বিভক্ত হলো, সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় এসছে এবং তারা এদেশের যে একটি ভবিষ্যৎ রয়েছে সেটিকে নিশ্চিহ্ন করে ফেলবে। আমাদেরকে বাংলাদেশে ফিরে যেতে হবে, প্রথমে একেবারে বাংলাদেশ শব্দটি ব্যবহার করছে, তারপর বলছেন যে তা না হলে পূর্ব বাংলার যে ভবিষ্যৎ সেটি নষ্ট হয়ে যাবে। এটি মিলাদ পত্রিকায় ছাপা হয়েছে। আমি বলতে চাইছি এই জন্য যে শুরু থেকেই বঙ্গবন্ধুর এরকম একটি মানসিকতা যেটা আমাদেরকে দারুণভাবে আলোড়িত করে। স্যার, আমি এই বিষয় নিয়ে আপনার কথা শুনতে চাইবো। একদম ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে এসে নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন।
দেখছেন চ্যানেল 9। প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা স্মার্ট থটস অনুষ্ঠানের মধ্যে রয়েছি। যেমনটা বলছিলাম, ইতিহাসের পথ পেয়ে আওয়ামী লীগের ৭৫ বছর। স্যার, বিরতির আগে প্রশ্ন রাখা ছিল, কি জানাবেন? যেটি আমি বলছিলাম সেই প্রেক্ষাপটে আমি আবার বলছি যে 48 সালের জানুয়ারি মাসেই আহ, পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল এই, অর্থাৎ খাজা নাজিমুদ্দিন পন্থী যেই ছাত্রলীগ ছিল সেইটার বিপরীতে। আর পরবর্তী সময়ে আমরা সকলেই জানি যে 49 সালে বঙ্গবন্ধুকে আহ, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারীদের যে আন্দোলন সেটিতে তিনি সাপোর্ট করেছিলেন এবং তাদের আন্দোলনের মানে তাদের ন্যায্য দাবি উম, জন্য তিনি সংগ্রাম চালিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে তাকে গ্রেফতার করা হয় এবং তিনি জেলে থাকা অবস্থায় ইতিমধ্যে এই একটি রাজনৈতিক দল, বিরোধী রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু হয়। আহ, মূলত তিনি জেলে যাওয়ার আগেই এই প্রক্রিয়ার সাথে যুক্ত ছিলেন, কিন্তু পরবর্তী সময়ে তিনি জেলে থাকা অবস্থায় এই দলটি প্রতিষ্ঠিত হয় 23শে জুন 1949 সালে। এবং তখন আপনার এই যে 23শে জুন টিকাটুলির কে এম দাস লেন হুম। সেখানকার রোজ রোজ গার্ডেন গার্ডেনের স্যার, হ্যাঁ। রোজ গার্ডেন হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রায় 500 নেতৃবৃন্দ সেখানে ছিলেন। আতাউর রহমান খানের সভাপতিত্বে এবং মাওলানা আব্দুল হামিদ খান সাহেব, ভাসানী সাহেব ছিলেন সেটার প্রধান অতিথি। সেই সম্মেলনে শেরেবাংলা একে ফজলুল হকও উপস্থিত ছিলেন, তবে তিনি বেশিক্ষণ ছিলেন না, তিনি বক্তব্য দিয়েছিলেন। তো সেখানে একটি কমিটি গঠন করা হলো। সেই কমিটিতে ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনি ছিলেন এটার তাকে সভাপতি করা হয়। আতাউর রহমান খান অ্যাডভোকেট, তিনি সহসভাপতি নির্বাচিত হন। সাখাওয়াত হোসেন, তিনি ঢাকা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে সহসভাপতি। আলী আহমদ খান তিনি সহসভাপতি, আলী আমজাদ খান সহসভাপতি, শামসুল হক সাধারণ সম্পাদক। এবং জেলে থাকা সত্ত্বেও আহ, বঙ্গবন্ধু তখনকার তো শেখ মুজিবুর রহমান, তিনি ছাত্রনেতা, তাকে এই নবগঠিত রাজনৈতিক দলের যুগ্ম সম্পাদক নিয়োগ করা হয়। আরো কয়েকজন এর সাথে ছিলেন, রফিক রফিকুল হোসেন, ইয়ার মোহাম্মদ খান, খন্দকার মোশতাক আহমেদ, তারা সহ সম্পাদক এবং ট্রেজারার হয়। তো এদের যে দল গঠিত হয়, বঙ্গবন্ধু কিছুদিন পরেই আহ, কারামুক্ত হন। জুলাই মাসে কারামুক্ত হওয়ার পরে তিনি এটার দিকে আত্মনিয়োগ করেন। তখন একটা কথা সকলেই বলছিল, বঙ্গবন্ধুকে জিজ্ঞেস করেছিল প্রধান শেখ মুজিবুর রহমানকে, যে আপনি কি বৃহত্তর রাজনৈতিক দলে থাকতে চান না ছাত্রদের সাথে ছাত্র রাজনীতি করবেন? তিনি দেখলেন যে তাকে আহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ করা হয়েছে। আহ, এবং তিনি তখন ভাবলেন যে পড়াশোনা করে আর তো এখানে পড়াশোনা করা যাবে না, কাজেই তিনি বৃহত্তর রাজনৈতিক দলের সাথেই যুক্ত হলেন। এবং আমরা পরবর্তী সময়ে দেখি যে শামসুল হক সাহেব যখন অসুস্থ হন সেই সময়ে কিন্তু ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব তাকে নিতে হয়েছিল। এবং কালক্রমে তিনি যখন 52 সালে ভাষা আন্দোলনের কিছুদিন পরেই জেল থেকে মুক্ত হয়ে চলে আসেন, সেই সময়ের পরে কিন্তু তার উপরই আহ, সাধারণ সম্পাদকের দায়িত্ব পড়ে। আর তিনি মাওলানা ভাসানীর আহ, পরামর্শে হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এই দলের সাথে যুক্ত করেছিলেন, যার ফলে আওয়ামী লীগের শক্তি অনেক বৃদ্ধি পায়। আমরা জানি 1956 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হন।
এবং এরপরে 57 সালে কাকমারি সম্মেলন হয়। মাওলানা ভাসানী সেই সম্মেলনের উদ্যোক্তা। সেখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দীও গিয়েছিলেন। আহ, অনেক বড় একটা সম্মেলন হয়েছিল, কিন্তু সেই সম্মেলনে মতদ্বৈততার কারণে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মাওলানা ভাসানীর সাথে মতপার্থক্যের কারণে আওয়ামী লীগ থেকে মাওলানা ভাসানী চলে যান, পদত্যাগ করেন এবং অন্য নতুন দল করেন। আর আমরা এরপরে যেই অবস্থা দেখি, এর মধ্যে আরেকটি কথা বলা দরকার যে যুক্ত ফ্রন্টে 1954 সালে আওয়ামী লীগ, তারপরে শেরেবাংলা একে, ফজলুল হক কৃষক শ্রমিক পার্টি, সবাই মিলে কিন্তু একটা বিরাট সাফল্য অর্জন করেছিল। কিন্তু সেই সরকার, শেরেবাংলা একে ফজলুল হকের নেতৃত্বে প্রতিষ্ঠিত সরকার বেশি দিন ক্ষমতায় থাকতে পারেননি। বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন যে একক রাজনৈতিক দল হিসাবে প্রতিষ্ঠিত হয়ে ক্ষমতার দায়িত্ব না নিলে আহ, আন্দোলনকে সঠিকভাবে চালানো যাবে না। তো পরবর্তী সময়ে আমি যাই যে 1963 সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পরেই কিন্তু 5ই ডিসেম্বর মৃত্যুর পরেই কিন্তু তাকে সম্পূর্ণ দায়িত্ব নিতে হয়েছিল। মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ কে তখন তিনি সভাপতি করেন, নিজে সাধারণ সম্পাদক। কিন্তু 6 দফা আন্দোলনে 6 দফা যখন স্যার বঙ্গবন্ধু স্যার ডিক্লেয়ার এই করেন। এই বিষয়টি নিয়ে একটু আসতে চাই। মানে 6 দফা এবং 6 দফাকে কেন্দ্র করে মৌলানা তর্কবাগীশ আর থাকলেন না দলের জি, সভাপতি হিসেবে। জি। তখন বঙ্গবন্ধুর দায়িত্বে নিতে হলো, এবং সেই যে সামগ্রিক প্রেক্ষাপট সেটি নিয়ে আমি একটু শুনবো। আমি আবারও ছোট্ট একটা বিরতি নিয়ে ঘুরে আসতে চাইছি। দর্শকের মধ্যে নিচ্ছি আরেকটি ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহা অপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাসের পথ বেয়ে আওয়ামী লীগের 75 বছর, বলছেন মোহাম্মদ মুশাররফ হোসেন ভূঁইয়া। স্যার স্যার 6 দফা এবং 6 দফার পরে মানে সেটি নিয়ে তো কত ধরনের রাজনীতি হলো পাকিস্তান থেকে বা কেন্দ্র থেকে। সেই সময়টিতে কত ধরনের হুমকি, মামলা, মোকদ্দমা, ভয়, ভীতি, এবং তার প্রেক্ষিতে মাওলানা তর্কবাগী সাহেব তিনি থাকলেন না এবং পুরো দায়িত্বটি বঙ্গবন্ধুর উপর পড়ল। তারপর স্যার কি যুক্ত করবেন? 6 দফা যখন বঙ্গবন্ধু ডিক্লেয়ার করলেন, তার একনিষ্ঠ সমর্থক ছিল আহ জনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এই ধরনের যে ইয়াং একটা গ্রুপ ছিল তারা। কিন্তু মাওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ তিনি 6 দফার প্রতি খুব বেশি গুরুত্ব এবং আপোষহীন থাকার কারণে উনি সরে গেলেন, উনি এটা পছন্দ স্যার করেন। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে 66 সম্মেলনে মাওলানা তর্কবাগী সাহেব কিন্তু মানে থাকলেন না, মানে উপস্থিত হলেন না। এবং সেই সম্মেলনে আওয়ামী লীগের 6 দফা কেন নিতে হলো সেটি বঙ্গবন্ধু এক 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 করে মানে সেটি পুরো আওয়ামী লীগ থেকে অনুমোদন নিয়েছিলেন, এবং সেই সময়ে পরিষ্কারভাবে ছিল যে এটি একটি হঠকারী সিদ্ধান্ত, এটার সঙ্গে আমরা থাকতে পারি না। মাওলানা তর্কবাগীশের এরকম মন্তব্য কিন্তু ছিল, এবং মাওলানা ভাসানীরও একই ছিল যে 6 দফা সিআইএর দলিল, এবং সেটি একটি হঠকারী সিদ্ধান্ত, এবং যে কোনো মুহূর্তে যে কেউ বিপদে পড়তে পারে, এবং আমরা চাই অখণ্ড পাকিস্তান। এই ধরনের কথা কিন্তু তারা দুজনেই বলেছিলেন। স্যার কি যুক্ত করবেন? সময়ে ওই সময়ে অ্যাকচুয়ালি বাংলাদেশের যে রাজনীতি, সেই রাজনীতিতে একটি যুগান্তকারী পরিবর্তন কিন্তু বঙ্গবন্ধু এনেছিলেন। এদিকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নাই, তার শূন্য স্থান কে পূরণ করবে? এই 6 দফা আন্দোলন, আপোষহীন থাকা এবং আহ, জেল জুলুম অতিক্রম করা, বঙ্গবন্ধুকে কিন্তু তখন কিছুদিন পর পরই জেলে নিয়ে যেতেন। তো সেই জেলে থেকেও তিনি আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। এখানে অবশ্য বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের একটা বিরাট অবদান
স্বামীর অবর্তমানে তিনিও কিন্তু আওয়ামী লীগের আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তো এইভাবে যখন চলছিল, তখন আগরতলা ষড়যন্ত্র মামলা দেওয়া হলো বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়ার জন্য। আর আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে আন্দোলন, এবং এটি ৬৯-এর গণ আন্দোলনের রূপ নেয়। এবং স্যার, এরপরে এই কিন্তু এই জায়গাটিতে এসে মানে ৬৯-এ গণ আন্দোলনের বিষয়টি নিশ্চয়ই আমরা জানি, আপনিও ভালো করে বলতে পারবেন। কিন্তু স্যার, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের একটি আওয়ামী লীগের কাউন্সিলের ভাষণে তিনি বলছেন যে আমি যখন ৬ দফা দিই তখন আইয়ুব খান তার সর্বশক্তি নিয়ে বিরোধিতা করেন, এবং সেটি বলতে গিয়ে বঙ্গবন্ধু বলছেন যে আইয়ুব খান বোকা ছিলেন না। আইয়ুব খান জানতেন এই ৬ দফার মধ্য দিয়ে আমরা কি বলতে চেয়েছি এবং আমাদের গন্তব্য কোথায় সেটি তিনি ঠিকই বুঝতে পেরেছিলেন। মানে গণ আন্দোলন কিংবা নির্বাচন সেটা তো বটেই, কিন্তু মূল বিষয়টি ছিল স্বাধীনতা। আপনি কি যুক্তি করবেন? জি, তিনি ৬ দফাতে আপোস করছিলেন না, এবং এক পর্যায়ে তিনি এই কথাটি বলেও ছিলেন যে আহ, সাক্ষ্য দিলাম, ৬ দফার যে সাক্ষ্য আমি দিলাম সেটি স্বায়ত্ত শাসন থেকে স্বাধীনতায় যাওয়ার জন্য। তো এই পর্যায়ে যখন নাকি গণ আন্দোলনের কথা, যেটা আমি বলছিলাম, গণ আন্দোলনের মধ্যে তাকে মুক্ত করা হলো, তারপরে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো, আহ সোহরাওয়ার্দী উদ্যানের ১০ লক্ষ লোকের যে সমাবেশ হয়েছিল, তৎকালীন স্মরণকালের বৃহত্তম জনসভা। তো সেখানে তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। এবং এরপরে আপনার গণ আন্দোলন কিন্তু তখনও, যে গণ আন্দোলনের যে রেশ, সেটি রয়েই গেছিল। আন্দোলন থেমে থাকে নাই, কারণ গোল টেবিল বৈঠক, আইয়ুব খান যে গোল টেবিল বৈঠক ডেকেছিল, সেই গোল টেবিল বৈঠকে কোনো ফলাফল আসেনি। তো এরপরে আবার আইয়ুব খানকেও ক্ষমতা ছেড়ে দিতে হয়েছিল। ইয়াহিয়া খান এসে এই কি বলে ইলেকশন দিলেন। ইলেকশনে আওয়ামী লীগ জয়লাভ করলো নিরঙ্কুশ ভাবে, কিন্তু তারপরে ক্ষমতা দেওয়া হলো না। এরপরে আহ স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা সংগ্রামের মূল গুরু দায়িত্ব ছিল আওয়ামী লীগের উপর। কারণ স্যার, আওয়ামী স্যার আমরা আমাদের মানে সময় তো আপনি নিশ্চয়ই জানেন যে একেবারে মানে খুব সীমিত। স্যার, আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি যে এই দলটি সংক্ষেপে, এর চেয়ে সংক্ষেপে আর কিভাবে বলা সম্ভব? আপনি কিন্তু বললেন যে মুক্তিযুদ্ধ এবং সেটি যে তা বাংলাদেশ প্রতিষ্ঠা সেই ধারাবাহিকতা, এবং বাংলাদেশ প্রতিষ্ঠার পরও এই দলটিকে নানাভাবে সংগ্রাম করতে হয়েছে, এবং আজকের দিন পর্যন্ত আসতে অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক ঘাম ঝরিয়ে আসতে হয়েছে। আজকের দিনে জনগণের প্রত্যাশা এই দলটির কাছে অর্থনৈতিক মুক্তির। আপনার কাছে কি মনে হয়, কি যুক্ত করবেন? আওয়ামী লীগ স্বাধীনতার পরে ক্ষমতায় আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, কিন্তু ১৯৭৫ সনের যে বিয়োগান্ত ঘটনা, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, এরপরে কিন্তু আওয়ামী লীগের একটি দুর্দিন এসে গিয়েছিল। আবার আহ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে ১৯৮১ সালে আওয়ামী লীগ বলতে গেলে পুনরুজ্জীবিত হয়। এবং এরপরে প্রায় ১৫ বছর অপেক্ষা করতে হয়েছিল আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসার জন্য। ৯৬ সনে আহ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। পরবর্তী সময়ে ২০০৯ থেকে এ পর্যন্ত, তো এর মধ্যে বাংলাদেশের যত অগ্রগতি, এখন বাংলাদেশ যে অর্থনৈতিক, রাজনৈতিক সমস্ত দিক দিয়ে যে অগ্রযাত্রা চালিয়ে যাচ্ছে, এর পিছনে কিন্তু সবচেয়ে বড় ভূমিকাই এই বৃহত্তম দলটির। এবং আহ, বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার প্রত্যয় ছিল, এই দলকে নিয়েই তিনি এগিয়ে যাচ্ছিলেন। সেটি তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা এ- আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে সেটিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। স্যার, আমি এবং একেবারে শেষ পর্যায়ে শেষ কথায় কি যুক্ত করবেন? এবং আমার ধারণা যে তিনি
তার যে ভিশন 1941 সালের মধ্যে আহ, উন্নত বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ, সেটি তিনি আওয়ামী লীগের নেতৃত্বে প্রতিষ্ঠা করবেন। আমরা প্রত্যাশা করি যে তিনি দীর্ঘজীবী হন এবং আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের অগ্রযাত্রার যে উন্নয়ন সেটিকে অব্যাহত রাখুন। স্যার, অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কারণ আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে সংক্ষেপে বাংলাদেশ আওয়ামী লীগের একেবারে শুরু থেকে এই পর্যন্ত ইতিহাস বলা কারো পক্ষেই সম্ভব না। স্যার, স্যার অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানে শেষ করতে চাই। দর্শক, এখানে ছিল আমাদের আজকের আয়োজন, এবং আপনারা জানেন যে রবি থেকে বৃহস্পতি সন্ধ্যা 6:30টায় স্মার্ট থটস নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।